তেলের সংকট নিয়ে জানাতে আমাদের সাথে বরিশাল ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, কাল তো নতুন করে তেলের দামের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তো গত কয়েকদিনের আমরা যে চিত্রটা দেখেছি, তেলের দীর্ঘ লাইন, অনেকে ঘন্টার পর ঘন্টা, এমনকি একদিনও পেরিয়ে গেছে তেল নিতে। তো এই মূল্য বৃদ্ধির পর আজকের পাম্পের চিত্র কেমন দেখছেন, আর এই নতুন দাম নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন বরিশালবাসী, জানাবেন বিস্তারিত। সাথী, গতকাল আমরা বরিশাল নগর ছাড়াও আশেপাশের জেলাসমূহে যে পেট্রোল পাম্পের চিত্র দেখেছি, সেখানে আমরা নিজেরাই খুঁজে তেল পাইনি এবং দীর্ঘ লাইন ছিল সেখানে, এবং রেশনিং করে যে তেল দিচ্ছিল, বিগত দিনে আমরা দেখেছি 200 টাকা রেশনিং করে তেল দিচ্ছে, তবে গতকালকে কিন্তু সেই সংকট চরমে পৌঁছায়, মানে 100 টাকা রেশনিং করে তারা তেল দিচ্ছিল। তবে রাতে যে তেলের মূল্য বৃদ্ধি 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, তারপর থেকে এখন সকালে দেখেছি যে এখানে তেল দেওয়া হচ্ছে, তেলও রয়েছে, বাইকার আসছেন, তারা তেল নিচ্ছেন 200 টাকা কিংবা তার থেকে বেশি টাকারও কিন্তু তেল দেওয়া হচ্ছে। তো আপনাকে জানিয়ে রাখি, যেটি এখনও জ্বালানি তেলের যে দাম, বিশেষ করে এখানে ডিজেলের দাম 100 টাকা থেকে 115 টাকা করা হয়েছে। অকটেনের দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে, অকটেন 120 টাকা থেকে 140 টাকা, এবং পেট্রোল 116 টাকা থেকে 135 টাকা করা হয়েছে। পাশাপাশি কেরোসিনের দামও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, জনজীবনে একটা নেতিবাচক প্রভাব পড়বে বলেও আমরা মনে করছি। আচ্ছা, তেলের দাম যে বৃদ্ধি করা হয়েছে, আপনাদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বা কী ধরনের প্রতিক্রিয়া এই বিষয়ে? তেলের দাম বৃদ্ধি আমাদের কাছে ভীষণ, আমরা সরবরাহটা পর্যাপ্ত চাই, আমরা যেন প্রয়োজন মতো তেলটা পাই, এইটা আমাদের মুখ্য উদ্দেশ্য। দাম বাড়ছে, বিশ্ববাজারে দাম বাড়ছে, সে সাথে সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে আমাদের সরবরাহটা যেন নিশ্চিতভাবে পাই। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি শুনছিলাম যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেটি তাদের কাছে আসলে বিষয় মনে করছে না, যেহেতু দীর্ঘ সংকট ছিল। তবে এখানে যে তারা যেন নিরবিচ্ছিন্ন তেল পান সে বিষয়ে কথা বলছেন। আমি আরেকজনের সাথে কথা বলবো। যেহেতু এখানের বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে, তেলের দাম বৃদ্ধিতে কী ধরনের প্রভাব পড়বে এবং বাইকারদের কী ধরনের প্রভাব পড়বে? প্রভাব তো পড়বেই, কারণ আমরা তো এই যে এত দামে তেল কিনা তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা তো সামান্য বেতনের চাকরি করি, তাই না? তো আমাদের উপর একটা বড় একটা প্রভাব পড়বে। যেমনটি শুনছিলেন, আবার অনেকে বলছেন যে তাদের জীবনযাত্রায় অনেকটাই প্রভাব পড়বে। আপনাকে জানিয়ে রাখি যে বিশাল কৃষি প্রধান এবং এখানে মৎস্যজীবীরা রয়েছেন, সেখানে কৃষি উৎপাদন এবং মৎস্য ক্ষেত্রে একটা প্রভাব পড়বে, এবং চেইন রিয়াকশন যেটি বলে, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। গণপরিবহন তো প্রভাব পড়বেই, এবং দক্ষিণাঞ্চলে অনেক রয়েছে বাইকার, সেখানে পরিবহন ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়বে। পাশাপাশি আরও জানিয়ে রাখি যে এখানে যে লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে বলেও অনেকে ধারণা করছেন। একই সাথে অনেকে যারা সচেতন মহল, তারা বলছেন যে জ্বালানি তেলের যে সরবরাহ কিন্তু অর্থনীতির একটা রক্ত সঞ্চালনের মতো, কেননা এর উপর নির্ভর করে কিন্তু দেশের অন্যান্য জিনিসপত্রের দাম কিন্তু ওঠানামা করে। সেক্ষেত্রে সচেতন মহল আরও বলছেন যে যাতে মুদ্রাস্ফীতি বৃদ্ধি না পায়, বিশেষ করে যে অর্থনীতির চাকাকে এমনভাবে সক্রিয় রাখতে হবে এবং জ্বালানি তেলের সংকট কাটাতে বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। পাশাপাশি এই মুহূর্তে যেটি করণীয়, যে আমদানি নিরুৎসাহিত করে রপ্তানি আমাদের বৃদ্ধি করতে হবে, এবং যে পরিস্থিতিতে এই সার্বিক বিষয় সামাল দেওয়া হয় সেই পদক্ষেপ নেওয়ার কিন্তু আহ্বান করেছেন সচেতন মহল। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে সাথী। ধন্যবাদ জিয়াদ। আমরা শুনছিলাম বরিশালের খবর। এবার নারায়ণগঞ্জের খবর জানবো সহকর্মী সাবিত আল হাসানের কাছ থেকে। সাবিত, আপনি তো নারায়ণগঞ্জের ফতুল্লার যমুনা ওয়েল ডিপোতে আছেন। তো আমাদের আগের বরিশালের সহকর্মী যেমনটা জানাচ্ছিল যে দাম বৃদ্ধিতে কিন্তু মানুষের এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। কেউ দাম বৃদ্ধিতে জীবনযাত্রার যেমন প্রভাবের কথা বলছেন, আবার অনেকে বলছেন যে দাম বাড়লেও যেন সরবরাহটা নিশ্চিত থাকে। তো আপনি তো যমুনা ওয়েল ডিপোতে আছেন, সেইখান থেকে যারা তেল নিতে আসছেন চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা, দাম নিয়ে কি বলছেন, সব মিলিয়ে তথ্য জানাবেন। ধন্যবাদ সাথী। ঠিক শেষ কথা যেটি বললেন, যে দাম বৃদ্ধি পেলেও চাহিদা অনুযায়ী যাতে সরবরাহ ঠিক থাকে, সেই প্রত্যাশাই কিন্তু করছেন নারায়ণগঞ্জের মানুষ। এবং আমি নারায়ণগঞ্জের ফতুল্লার যমুনা ডিপোর সামনে দাঁড়িয়ে এমনই কথা শুনেছি এখানকার যারা লরি চালক রয়েছেন তাদের কাছ থেকে। তারা ইতিপূর্বে যখন দিনে প্রায় 13,000 লিটার সরবরাহ করতে পারতেন ট্রাকের মাধ্যমে, সেখানে তারা বর্তমানে 4 থেকে 4,500 লিটার সরবরাহ করতে পারছেন, তাও সপ্তাহে 1 থেকে 2 দিন মাত্র। ফলে পাম্পে পৌঁছানো মাত্রই তেল শেষ হয়ে যাচ্ছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে, এবং দীর্ঘ লাইন কিন্তু থেকেই যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এবং এখানে বেশ কয়েকজন লরি চালক রয়েছেন, তারা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন কখন তাদের সিরিয়াল আসবে এবং কখন তারা
নির্ধারিত স্থানে গিয়ে তারা তেল সংগ্রহ করতে পারবেন। নারায়ণগঞ্জে এই মুহূর্তে জ্বালানি তেলের সংকট প্রকট আকার ধারণ করেছে এবং আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে জ্বালানি তেলের কারণে নারায়ণগঞ্জ শহর এবং নারায়ণগঞ্জ বন্দরের মধ্যে যে ট্রলার চলাচল রয়েছে সেই ট্রলার চলাচল প্রায় বন্ধের উপক্রম হয়েছে। গতকাল বিকেলেই ট্রলার যে ইজারাদার রয়েছে তিনি জানিয়েছেন যে পর্যাপ্ত মাত্র 140 লিটার ডিজেলের অভাবে তারা ট্রলার ঠিকভাবে চালাতে পারছেন না এবং যে কারণে সেই পুরো প্রভাবটা আসলে মাঝিদের উপর পড়তে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি যে লরিগুলো আছে সেগুলো দাঁড়িয়ে আছে এবং তারা অপেক্ষায় আছে কখন তাদের সিএর আসবে এবং কখন তারা নির্ধারিত জ্বালানি সংগ্রহ করে তারা পৌঁছে যাবেন নির্ধারিত পেট্রোল পাম্পে। আমরা কথা বলতে চাই এখানকার যারা লরি চালক রয়েছেন তাদের সাথে। আপনারা তো দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন, সরবরাহ কি রকম আছে এই মুহূর্তে জ্বালানি তেলের? জ্বালানি তেলের সরবরাহ একদম কম, তেলই পাওয়া যায় না। আমাদের চাহিদা 27,000 লিটার, আমরা পাই মাত্র 13.5 4.5। গভর্নমেন্ট এইভাবে দেয় না আমাকে, আগে চাহিদা নাই আমাকে অবস্থা করুনই দেন না, গাড়ি শয়ে গাড়ি বসা। এখানে পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তাদের চাহিদার অনুযায়ী কি আসলে পূরণ করতে পারা যাচ্ছে কিনা? না না, সেইভাবে আমাকে চাহিদা যেভাবে আমরা ওইভাবে পাচ্ছি না। শুনছিলেন যে যেই পরিমাণ চাহিদা তাদের রয়েছে সেই চাহিদা তারা আসলে পূরণ করতে পারছে না, ফলে নতুন দাম বৃদ্ধির পরও সেই যে সংকট যেটা দেখা যাচ্ছে সড়কে সেই সংকটটা খুব দ্রুত কাটবে কিনা তা কিন্তু এখন আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লা যমুনা অয়েল ডিপোর সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাথী, ধন্যবাদ সাবিত। আমরা এতক্ষণ জ্বালানি সংকটের কথা শুনছিলাম, আর এই জ্বালানি সংকটের সাথে একই সাথে দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় লোডশেডিং। সেই লোডশেডিং এর খবরই জানাবেন কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, এই তীব্র জ্বালানি সংকটের মধ্যেই শুরু হয়েছে গরমের সাথে দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং এর যে দুর্ভোগ, সেই কিশোরগঞ্জে দিনে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে, আর এছাড়া এই লোডশেডিং এর কারণে কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে, জানাবেন বিস্তারিত। সাথে আপনি যেমনটা বলছিলেন, আসলে সারা দেশেই কিন্তু যে তীব্র লোডশেডিং যে তীব্র আকার ধারণ করেছে, তারই ধারাবাহিকতায় কিন্তু কিশোরগঞ্জেও তীব্র আকারই ধারণ করেছে। কিশোরগঞ্জ, আপনি জানেন যে কিশোরগঞ্জে কিন্তু দুটি প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ করে থাকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি। আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতিতে। আসলে পল্লী বিদ্যুতের যে তীব্র আকার ধারণ করেছে সেটা সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে কিন্তু হাওর অঞ্চলের লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন দিনে অন্তপক্ষে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ তারা কিন্তু পাচ্ছেন না। এছাড়াও দিনের বেলায় কিন্তু তাদের ফ্যান তো ঘুরছেই না, বরং তাদের ফ্রিজে থাকা যে খাবার সহ বিভিন্ন জিনিস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি কথা বলেছিলাম এই হাওর অঞ্চলের সহ বিভিন্ন উপজেলা অটোরিকশা চালকদের মধ্যে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তাদের আসলে অটোরিকশাগুলো চার্জ দেওয়ার মতো বিদ্যুৎ কিন্তু তারা পাচ্ছে না। তাদের ব্যাটারিগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আমি কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের যে নির্বাহী প্রকৌশলী, তিনি আমাকে জানিয়েছেন আসলে চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না পাওয়ায় কিন্তু এই তীব্র লোডশেডিংয়ের ধারণ করেছে। এছাড়াও কিন্তু শহরের যে লোডশেডিংয়ের মাত্রা সেটিও কিন্তু তীব্র আকার ধারণ করেছে। সেখানেও কিন্তু দিনের টানা 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎও কিন্তু পাচ্ছেন না শহরবাসী, এমনটাই আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে জানানো হয়েছে। সাথে এছাড়াও যদি আপনাকে বলতে যাই, শহরে কিন্তু যে পরিমাণ অটোরিকশা রয়েছে সেই অটোরিকশার পরিমাণও কিন্তু কমে গেছে এবং তাদের বক্তব্য হচ্ছে আসলে পর্যাপ্ত পরিমাণ চার্জ দিতে না পারায় কিন্তু এই প্রভাব পড়েছে। এছাড়াও শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিদ্যুতের বিভিন্ন সময়ে বিদ্যুতের যে পরিমাণ চাহিদা তার অর্ধেকও মিলছে না বলে শহরের থেকেও আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া যদি আপনাকে বলতে চাই, হাওর অঞ্চলের বিশেষ করে বিশেষ করে একটু আসলে বৃষ্টির আভাস দেখলেই এমনিতেই কিন্তু বিদ্যুৎ থাকে না। তার মধ্যে এই যে সারা দেশে যে লোডশেডিং ধারণ করেছে, এই লোডশেডিংয়ের প্রভাব কিন্তু আরও বেশি পড়েছে, যার ফলে তারা কিন্তু নিয়মিত 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন না। এমনকি তারা আমাকে জানিয়েছেন যে আসলে মোবাইল চার্জ দেওয়ার জন্য যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, আসলে তারা সেটিও, অর্থাৎ তাদের মোবাইলের যে ব্যাটারি সেটিও আসলে পর্যাপ্ত পরিমাণ চার্জ দিতে পারছেন না বলে আমাদেরকে জানানো হয়েছে। সাথী, কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ রোকেল।